গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ রবিবার, আজ শুভ রামনবমী। অনেকদিন বাদে আজকে ব্লগে ফেরা হলো। আসলে মাঝখানে অনেক কিছু হয়েছে, সেই জন্য আর ব্লগ বানানোও হয়নি, শর্টসও বানানো হয়নি, তোমাদের সাথে কোনো কথাবার্তাও হয়নি। অনেক কিছু ঘটনার মধ্যে যেটা হচ্ছে যে তোমরা জানতে যে মায়ের গল ব্লাডার স্টোন হয়েছিল নভেম্বর, এটা ধরা পড়ে যখন আমি কাশ্মীরে যাই সেই সময়, এবং ফাইনালি আমরা তার অপারেশন হয়ে গেছে। মার্চের 18 তারিখ মা হসপিটালে ভর্তি, নার্সিংহোমে ভর্তি, আর 19 তারিখ অপারেশন হয়ে গেছে। তো ওই ওটাই একটা হয় না যে অপারেশন হবে না, এটা সেটা, এই সমস্ত নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো সেই জন্য আর ব্লগটা বানানো হয়নি, আর শর্টও বানানো হয়নি। আর শুধু মায়ের অপারেশন নয়, আমাদের বাড়িতে আমরা অন্য মামারও অপারেশন হয়েছিল, খুব বড় সড়ো। আমি সেখানে যেতে পারিনি, মাও যেতে পারিনি, কারণ অবশ্যই মায়ের অপারেশনে এখনও মাকে বলেছে যে বেশি জার্কিং যাতে না হয়। মা ওপর নিচে এখন একটু করছে, সেলাই কাটার পরে মাকে বলা হয়েছিল যে ওপর নিচে করতে পারেন একবার, সারাদিনে একবার কি দুবার, কিন্তু বেশি জার্কিং এখন যাতে না হয়। তো সেই জন্য আমরা যেতে পারিনি, কিন্তু একটা চিন্তা তো থাকে, টেনশন সমস্ত কিছু। তারপরে আমার কাজও ছিল, সেরমভাবে আমি বানাতে পারিনি বা হয়ে ওঠেনি। সেই জন্য আজকে আবার শুরু করলাম ব্লগ। শুধু ব্লগ নয়, তোমাদেরকেও এটা জানানোর কথা ছিল যে মা এখন একদমই ভালো আছে, খুব ভালোভাবে অপারেশন হয়ে গেছে, সাকসেসফুল, এবং মায়ের কোনো অসুবিধা হয়নি। আর হসপিটালে সবাই মাকে হসপিটাল বারবার বেরোচ্ছি, নার্সিংহোমে মা আমাকে সবাই বলেছে যে আমার মা খুব ভালো, গুড পেশেন্ট। আমি কান্নাকাটি করেছি কিন্তু আমার মা কিছু করেনি, এটাই খুব ভালো। বলেছে তুমি এরকম কান্নাকাটি করছো, তোমার মা কিন্তু খুব ভালো পেশেন্ট। উনি খুব যিনি আরম্ভ ডাক্তার ছিলেন, ওই স্যার আমাকে বলেছে যে তোমার মা ভীষণ ভালো, তোমার কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এরকম। তো যাই হোক, আমি অনেক মানুষের কাছে খুবই কৃতজ্ঞ, আমার পুরো বাড়ির মানুষের কাছে। কারোর নাম আমি এরকমভাবে নিতে পারছি না, কারণ প্রত্যেকটা মানুষই বিভিন্নভাবে সাপোর্ট করেছে। সবাই গেছে মাকে দেখতে, সবাই এসেছে মাকে দেখতে। মায়ের নার্সিংহোম থেকে আসার পরে মানুষের বোর হয়ে যায়, নয় শুয়ে থাকতে হয় না বা এরম, কিন্তু মা এসব কিছু হয়নি, কারণ প্রত্যেকে আসতো রোজ রোজ। তো কথাবার্তা এরম, মা তো একদম শুয়ে বসে থাকতে পছন্দ করে না। তো সেই হিসেবে প্রত্যেকের কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। আমি কারোর কাছে এরমভাবে নাম নিতে পারবো না, কারণ কারোর নাম নেবো, কারোর নাম নিতে পারবো না, সেটা ঠিক নয়। কিন্তু বাড়ির প্রত্যেকটা মানুষের আশা, আমি খুব থ্যাঙ্কফুল আমার অফিসের কাছে, কারণ আমার স্যার আমার ছুটি গ্র্যান্ট করেছিলেন। যেদিন আমি ছুটি বলেছি সেদিনকেই ছুটি, তাড়াতাড়ি চলে আসা, দেরি করে যাওয়া, সমস্ত কিছুতে উনি কোনো না করেননি। মোটামুটি একটা সপ্তাহ তো আমি ওরকমভাবেই চলেছে, কারণ মা মঙ্গলবারে ভর্তি হয়েছে, সোমবারে আমি ফুল অফিস করেছি, মঙ্গলবারে আমি হাফ করেছি, কারণ আন্দুলের ওদিকে হসপিটাল নার্সিংহোম ছিল, তো আমার আসতে টাইম হবে, তো আমি 2:30-এর মধ্যে অফিস থেকে বেরিয়ে গেছিলাম। বুধবার পুরো ছুটি, বৃহস্পতিবারও আমি আবার 2:30-এর সময় অফিস থেকে বেরিয়ে গিয়েছিলাম। শুক্র শনিবার, যেহেতু শুক্রবার মাকে ছাড়া হয়, শুক্র শনিবার আমি আবার ছুটি নিয়েছিলাম। এরমভাবেই তো অফিসেরও সবাই সিনিয়র দাদা দিদিরা এবং স্যার ভীষণভাবে যে কোনো অসুবিধা নিয়ে আমরা সামলে নেবো, এখানে তুমি ওখানে থাকো, এগুলো বা খোঁজ নেওয়া মায়ের কেমন আছে। তো আমি সবার কাছে খুব থ্যাঙ্কফুল, মা এখন একদম ঠিক আছে। তো চলো আর বক না করে আজকে দিনটাকে শুরু করে। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। মায়ের ব্রেকফাস্ট হয়ে গেছে, মায়ের স্নানও হয়ে গেছে, এবার আমি এদিকের গোছানো শুরু করি। আর আজকে খুব ভালো দিন, রামনবমী, দিদার পুজোও করছে এখন। চলো আর বক না করে দিনটাকে শুরু করি। বাবা এনেছিল পার্শে মাছ, আর মা তো করতে পারবে না এখন, তাই দিদাই ভরসা। কিন্তু সেদিনকে আমার একটু ইচ্ছা হয়েছিল যে আমি একটু রান্না করি। আমি মাকে বললাম যে আমি বানাবো পার্শে মাছটা, তো মা বললো হ্যাঁ বানা। আমি বললাম তোমার ঠিক যেমন করে করতে, কালো জিরে ফোড়ন দিয়ে তুমি আমাকে শিখিয়ে দাও, আমি ওরমভাবেই করি। তো মা বললো খুবই সোজা, এরম কোনো ব্যাপারই নয়, কড়াইতে তেল গরম করবি, তারপরে মাছগুলো ভেজে নিবি, ভাজা হয়ে গেলে, খুব বেশি ভাজা হবে না, হালকা হালকা ভাজা হবে, ভাজা হয়ে গেলে তারপরে কড়াইতে কালো জিরে, প্রথমে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে তারপরে একটু কালো জিরে ফোড়ন দিবি, ব্যাস। তারপরে মাছগুলো দিবি, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিবি, তারপরে জল দিয়ে তাতে নুন আর
যখন ফুটে যাবে তখন একটু অল্প একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে ভালো করে ফুটে গেলে বন্ধ করে দিবি, ব্যাস হয়ে যাবে। শুনতে যতটা সোজা মনে হয়, করতে অতটাও সোজা নয়, কিন্তু এমনই শক্তও নয়। আসলে মায়ের হাতের ওই কালো জিরে ফোড়ন দিয়ে পার্শে মাছের ঝোল আমার ভীষণ ভালো লাগে। আমি পার্শে মাছের ঝোল খেতে খুব পছন্দ করি। পার্শে মাছটা আমার বড্ড পছন্দের মাছ, খুব 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 ভালো লাগে আমার পার্শে মাছটা। তো ওরমভাবেই বানানোর চেষ্টা করেছিলাম, জানি না কেমন হয়েছিল। এবার আমি নিজের রান্নাকে কখনোই খারাপ বলি না, আমার নিজের রান্না সবসময় খুব পছন্দের হয়। তো সেই জন্য আমার তো ভালোই লেগেছিলো, আমার কোনো খারাপ লাগার কোনো ব্যাপারই নেই। কিন্তু বাকিদেরটা জানি না। বাবাও বলেছিল যে ভালো হয়েছে, দিদা তো রামনবমী, দিদা কিছু বাইরে খাবে না। দিদা শুধু এটাই বলেছিল যে যখন ফুটছে তখন দিদা মাকে বলে গেছিলো যে তুই যেমন বানাস মনা ঠিক ওরকমই বানিয়েছে, ওরকমই গন্ধ বেরোচ্ছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে। তো এতটাই, জানি না এবার কেমন। আমার ভালোই লেগেছিলো, আমার রান্না আমার কোনো দিনই খারাপ লাগে না। হ্যাঁ, তো একটু শিখছি আর কি কিছু কিছু রান্না। এরম তো হতেই পারে, মায়ের শরীর খারাপ, দিদা এখন ঘরে আছে, দিদা করে দিচ্ছে, কিন্তু যদি দিদা ঘরে না থাকে তখন কে করে দেবে? এইসব ব্যাপার তো থাকতেই পারে না। তো সেই জন্যই আর কি তাহলে আমারও একটু করে মানে শিখে থাকাটা ভালো। তো শিখে নিলাম। আর মা সেরকমভাবে কিছু খেতে পারছে না, মানে মায়ের কিছু একটু খেলেই মাঝে মধ্যে গা গোলাচ্ছে। আসলে অত্যধিক গরম, তো গরমটাতেই জিনিসটা একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু কী করবে, যদি না খায় তাতেও আবার মানে খারাপ, দুর্বল হয়ে যাবে। এই নিয়েই চলছে আর কি। হ্যাঁ, আর তোমরাও কখনো এই পার্শে মাছের ঝোলটা এরমভাবে ট্রাই করে দেখো। অনেকেই পার্শে মাছটা বেশি হয় সর্ষে বাটা দিয়ে, মাও করে সর্ষে বাটা দিয়ে, কিন্তু আমার এই পার্শে মাছের এই ঝোলটা আমার ভীষণ পছন্দ। এই দেখো দুপুর আমরা খেতে বসে গেছি উচ্ছে পেঁয়াজ আলু ভাজা, ভাত আর পার্শে মাছের ঝোল দিয়ে। খেয়ে দিয়ে আমরা এখন নিচে এসেছি, পরে অত্যধিক গরম, অত্যধিক। তোমাদের যদি মনে থাকে গত বছর আমার এই সময় হিট স্ট্রোক হয়েছিল, এত আগে না, আরও কিছুদিন, মানে ওই 17-18 তারিখে, হ্যাঁ, পয়লা বৈশাখের পর হিট স্ট্রোক হয়েছিল। তো আরে দেখো এসি চালিয়েছি আজকে আমরা, মানে আজকে আর গরমটা, অন্যদিন মা কী করে, মা যেহেতু এখন একটু ওপর নিচে করছে, ওপর নিচে মানে একবার ওপর থেকে নাবে, থাকে নিচেটা, যেহেতু নিচের ঘরটা আমাদের ঠান্ডা, তুলনামূলক অনেকটাই ঠান্ডা। আর মায়ের যেহেতু শরীরটা দুর্বল, তো সেই জন্য প্রচণ্ড ঠান্ডা, মানে আমার একটু ঠান্ডা হলেই মায়ের ঠান্ডা হয়ে যাচ্ছে। তো মা এসি চালাচ্ছিল না, মাঝখানে একদিন খুব গরম পড়েছিল। এই মাকে অফিসে যাওয়ার আগে ঈদের দিন আমি মাকে বললাম তুমি একটু শিখে নাও, কারণ ঈদের দিন আমার ছুটি ছিল। তো আমি বললাম তুমি একটু শিখে নাও, কারণ যদি ধরো খুব গরম লাগে কখনো আর আমি নেই, আর তুমি এসিটাও চালাতে পারছো না, তাহলে এসিটা কেনার কি মানে? হ্যাঁ, তাহলে তুমি শিখে নাও। তো আমি মাকে শিখিয়ে দিয়ে গেছিলাম। আর পরের দিন 1 তারিখেই মনে হয়, হ্যাঁ, কারণ 1 তারিখে আমাদের অফিসে পুজো ছিল। তো মা ফোন করেছে, মামাই বলছে জানিস একটা কথা বলবো। এলাম কি? বলে আজকে আমি নিজে নিজে এসি চালিয়েছি। বলে কি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। আমি বন্ধ করে দিয়েছি, 8 ঘন্টা বন্ধ করে দিয়ে এখন আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি, খুব ঠান্ডা লাগছে এইটা। কিন্তু কালকে রাত্রির থেকে অত্যধিক গরম লাগছে আমার, মানে কালকে রাত্রে আমরা নিচেই শুয়েছিলাম, বেশিক্ষণ এসি চালাতে হয়নি, কিন্তু নিচেই শুয়েছিলাম। আজকে দুপুরবেলাটা তো আমাদের ঘর যথেষ্টই গরম, ওপরের ঘর, তো নিচে এসছি। আর এই দেখো, দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা খুবই শোচনীয় টাইপের, শোচনীয় না, মানে আমাদের ঘরে রং হয়েছিল, নিচের ঘরটা রং না, পুট্টি হয়েছিল নিচের ঘরটা, কিন্তু গোছানো সেরমভাবে হয়নি। আমি তো একদমই ভীষণ মানে কাজের, সেই জন্য হয়নি। আর মা হসপিটালে ভর্তি, মা মঙ্গলবারে হসপিটালে ভর্তি হচ্ছে, রবিবার অবধিও মা সব গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে গিয়ে হসপিটালে ভর্তি হয়েছে। তো যতটা সম্ভব হয়েছে। আর তারপরে মা আসার পরে এই যে খাট ফাটগুলো, যে গোছানোগুলো, এইগুলো আমি করেছি। খাট গুছিয়ে দেওয়া, মানে মা যেহেতু মায়ের সেলাই কাটার পরে মাকে বলেছিলাম তুমি নিচে এসে থাকো, কারণ হচ্ছে গরমে কষ্ট হবে ওপরে। তো এই খাট গুছিয়ে দেওয়া বা ওই ঘর ফর মুছে দেওয়া, বাথরুমটা পরিষ্কার করা, বাথরুমটা পরিষ্কার মানে যেতে পারবে, কিন্তু একটু ওই কাজ হয়েছিল না, ধুলে টুলে ছিল, তো ওইগুলো এই ফিনাইল টিনাইল দিয়ে মুছে দেওয়া। মায়ের পাটা এখানে দেখা যাচ্ছে, দেখো আমার মায়ের পা, বলেছি বলে পাটা আবার জড়াচ্ছে। তো ওইগুলো আমি করেছিলাম। তো আজকে মা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে আমি মায়ের জন্য কি করেছি, কিন্তু আমি মায়ের জন্য হসপিটাল থেকে আসার পরে কিছুই করতে পারিনি।
একদিন আমি একটু চিকেন স্টু বানিয়ে দিই, মানে রবিবার করে ছাড়া তো আমার পক্ষে সম্ভব হয় না। তো মায়ের ভালো লাগছিল না কিছু খেতে, তো আমি সেদিন চিকেন স্টু বানিয়ে দিয়েছিলাম। জানি না কেমন হয়েছে, আমার তো খেতে ভালো লেগেছে। আমি নিজে যা রান্না করি আমার সব রান্না খেতে ভালো লাগে, সে যেমনই হোক না কেন। আর এই আজকে মাছের ঝোল বানিয়েছিলাম। আর একটা রবিবার আমি পুরো সারাদিন এই নিচের ঘর পরিষ্কার করেছিলাম। আমি চেষ্টা করছি করার, কিন্তু ওই যে সকাল থেকে বেরিয়ে রাত্রে আসি, তো সেজন্য মানে আসল সব কাজ কিছুই আমার জন্য বসে থাকে না, সব দিদাই করে। আমি আগে কি করতাম, এসে বাসন টাসন মেজে দিতাম, রাত্রিরে খাবার টাবারগুলো দিয়ে এগুলো আমি করতাম। কিন্তু বা সকালে উঠে বাসি জামা কাপড় ধুয়ে টুয়ে দেওয়া, এগুলো আমি করে নিতাম। কিন্তু মা বললো যে বাসনটা মানে আমি রাত্রিরটা করে দিই, দিনের বেলাটা তো আবার দিদাকেই করতে। তো আমরা সেই জন্য যে দিদি আমাদের দিদার হাতে, হ্যাঁ সে তার মধ্যে দিদা মাছ ভাজতে গিয়ে আঙুলে পুড়ে গেছিলো, আঙুলের ওপরে ফোসকা পড়ে গেছিলো। তাই আমি বললাম যে অত তো করতে হবে না, যে দিদি আমাদের ঘর মুছে দেন ওই দিদিকেই বললাম যে অন্তত 1-2 মাস একটুখানি বাসন মাজাটা করে দিতে। তো সেটা আমি এখন চলছে। আর দিদি খুবই ভালো, খুব শান্তশিষ্ট। হ্যাঁ, তো যাই হোক, আমি অনেক বকবক করলে আমি ভাবলাম যে কি আসল যিনি মানুষ আমার জীবনে তাকে একটু দেখাই। একটু সরে আসো। আমি এখন দই খাবো বলে নিয়ে এসেছি, দই কই, এই দেখো। দই কেমন আছো বলো একটু। ভালো আছে, একটু তো ব্যথা থাকবেই, মানে মেন জায়গাটা সেখানটা একটু ব্যথা আছে, কিন্তু এমনি মোটামুটি ঠিকই আছে। খাওয়া দাওয়াটা একটু গন্ডগোল বলেই অসুবিধা। আমি কালকে রাত্রিবেলা একটুখানি খাওয়া বেশি হয়ে গেছিল, একটু শরীরটা অস্বস্তি করছিল, একটু গা বমি হচ্ছিল। কিন্তু তার জন্য কিন্তু আমার মায়ের এরকম না, মানে রোজই কিছু না কিছু খেতে ইচ্ছা হচ্ছে। আমি বুঝতে পারি, আমারও এই জিনিসটা মানে কি বলবো, মানুষের খেতে তো ইচ্ছে হয়, মায়েরও সেরকম ইচ্ছে। মানে ধরো আমি বাইরে গিয়ে আমাদের অফিসে খাওয়া দাওয়া হচ্ছে, আমি বললাম যে আজকে আমাদের মাটন কষা আর ভাত হয়েছে। মা চুপ করে বসে, তুই খেতে পারবি না? হ্যাঁ, কেন খেতে পারবো না। তারপরে মায়ের অপারেশনের পর থেকে অফিসে খাওয়া দাওয়া হচ্ছে। একদিন মাটন বিরিয়ানি খাওয়ালো, আমি বললাম যে এরা মাটন বিরিয়ানি খেয়েছি। মা বলে আমি রাখছি ফোনটা, আমার ভালো লাগছে না শুনতে। তারপরে কবে এমনি মানে আমাদের খুব খাওয়া দাওয়া তো চলে। হ্যাঁ, আমি হাতে বললাম এইটা খেয়েছি। বাবা তুই খেয়ে নিলি, আমাকে আর বলিস না, শোনাস না। আর কালকে একটু কিচ্ছু উল্টো পাল্টা খাইনি, একটু বেশি খেয়ে ফেলেছে, ব্যাস রাতে বলে আমার বমি পাচ্ছে, এই অবস্থা। আসলে মানে এটা হয়, মানে গল ব্লাডার স্টোন অপারেশন করে না, এরকম একটা হজমের প্রবলেম হয়। ডাক্তার বলেছে এটা আস্তে আস্তে মানে শরীর শুট করবে, কিন্তু একটু সময় লাগবে। এটাই একটু প্রবলেম হচ্ছে, আর বেশি ওটা না, মানে কিছু করছি না, এটাই হচ্ছে বড় কথা। আর গরমটা কেমন? গরম তো পড়বেই, সেটা কিছু করার নেই। আমার তো অপারেশনটাও দেরি করে হয়েছে, উপরটায় খুব গরম, তাই জন্য মহারানী আমার জন্য ঠান্ডা মেশিন লাগিয়ে দিয়েছে। গরমের আর কষ্ট করার ব্যাপার নেই। আমার মা তো কিছুদিন বিশ্বাসই করতে পারছিল না যে এসিটা সত্যি আমাদের ঘরেই লাগানো হয়েছে এবং চলছে। মানে এসিটা চালিয়ে যখন ঘরটা গরম হচ্ছে, ঠান্ডা হচ্ছে, তখন মা, যখন আমি প্রথম দেখালাম যে এরমভাবে চালাবে এইটি, তখন মা বলছে যে আমাদের ঘরে এসি? হ্যাঁ সত্যি ঘরটা ঠান্ডা হচ্ছে তাই না? তাহলে আমাদের ঘরে এসি এবার লেগেছে। মানে মা কিছুতে এটা বিশ্বাসই করতে পারছে না যে হ্যাঁ আমাদের সত্যি এসি আমরা চালিয়েছি ঘরে। সেরকম তাই বলে আমি বেইমাসিকে বলেছি আমাদের ঘরে এসি হয়েছে বলে আমি ভেবো না যে আমি তোমার ঘরে যাবো না। মা একটু ঠিক হলেই আমি যাবো দুপুরবেলা তোমাদের ঘরেই গিয়ে আমি উপদ্রবটা শুরু করবো। হ্যাঁ, যাই হোক, আর বক বক করবো না। মাও একটু মা শোবে, আমি এবার একটুখানি নীল পলিশ লাগাবো, তোমাকেও লাগিয়ে দেবো সবুজটা। তো চলো দেখি। এখানে আমাদের বাড়ির সামনে অন্নপূর্ণা পুজো হয়, ওখানে পুজো হচ্ছে ঢাকবাজে অন্নপূর্ণা পুজো। আবার এইদিকে রামনবমীর জন্য সেখানেও পুজো হচ্ছে, আওয়াজ হচ্ছে, সবই আওয়াজ পাচ্ছি খালি আমরা। এখন বাজে রাত 10টা, আর এখন আমি ওপর থেকে নিচে খাওয়া দাওয়া করে নেমে গেছি। আর আজকে আমি আর ব্লগ বানাচ্ছি না, মানে আর কিছু করিনি। তার কারণ একটাই হচ্ছে, আজ আমার শুধু ব্লগটা বানানো এটাই কারণ ছিল যে আমি আপডেটটা দিতে এসেছিলাম যে মা এখন ঠিক আছে, আমার অপারেশন হয়ে গেছে, যেটা তোমরা জানতে না। তো চলো আজকের মতো এখানেই ব্লগ শেষ করি। কাল থেকে ব্লগ শুরু করব আমি আবার ব্লগ শর্টস বানানো। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। মা আসবে নিচে এক্ষুনি, মায়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, মা খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছে, এবার আসবে নিচে। তো কাল থেকে আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগে নতুন কিছুর সাথে। আজকের মতো টাটা।